নমস্কার। বিজ্ঞান ও প্রযুক্তি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দর্শক বন্ধুরা, আপনারা তো সবাই জানেন ইতিমধ্যে ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা উনি কিন্তু পৌঁছে গেছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এবং মোট 4 জন মহাকাশচারী ওই স্টেশনে পৌঁছে রয়েছেন। কি করে তারা পৌঁছলেন, কি রয়েছে তার মধ্যে, আগামীতে আমরা কি জিনিস জানতে পারবো, ভারতীয় মহাকাশ গবেষণার অতীত, বর্তমান ও ভবিষ্যতেই বা কী, চলুন আজ এই বিষয়ে আমরা একটু খোঁজখবর করি। আজকে আমার সঙ্গে ডিডি ত্রিপুরা স্টুডিওতে বিজ্ঞান ও প্রযুক্তি প্ল্যাটফর্মে উপস্থিত রয়েছেন বিজ্ঞানী শুভ্রনীল রায়। আপনাকে স্বাগত। নমস্কার। আলোচনা আমরা করছি ভারতীয় মহাকাশচারী যিনি রয়েছেন ওনাকে নিয়ে। প্রথমেই আপনার প্রতিক্রিয়া এই বিষয়ে। দেখুন, একটু পিছিয়ে যেতে হয়। 1969 সাল ভারতের মহাকাশ গবেষণার যে শুরু, সেটা আমাদের মহান বিজ্ঞানী বিক্রম সারাভাইয়ের হাত ধরে, এবং সেই সময় থেকে আমাদের ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরোর প্রতিষ্ঠা হয়েছিল। সেই থেকে আমাদের যে মহাকাশ গবেষণা নিয়ে যে আজকে এত বছর পরে প্রায় 5 দশকেরও বেশি সময় ধরে আমাদের যে গবেষণা চলছে, সেটা আমরা কোন পর্যায়ে আছি সেটাও একটা বোঝার দরকার আছে। এবং সেটা বোঝার একটা প্রকৃত উদাহরণ যদি দিতে হয়, সেটা হলো 2023 সালে আমরা যখন চন্দ্রযান চাঁদের দক্ষিণ প্রান্তে প্রথম অবতরণ করেছিল, সেটা একটা ধাপ ছিল। মানুষ যে প্রথম ভারতীয় মানুষ, যে এখানে ভারতীয় যে একজন যেতে পারে মহাকাশে, সেটা আমরা প্রথম প্রমাণ পেয়েছিলাম 1984 সালে আমাদের ভারতীয় প্রথম মহাকাশচারী রাকেশ শর্মার দিয়ে। এবং তার 41 বছর পর আজকে আমরা গত 25 তারিখ জুন মাসের যে অ্যাক্সিওম 4 মিশনের মাধ্যমে যে মহাকাশচারী মহাকাশে পা রেখেছেন, সেটা হলো আমাদের সেই শুভাংশু শুক্লা, ভারতীয় সেনাবাহিনীর গ্রুপ কমান্ডার। উনি এবং বাকি আরও 3 জন এই কেনেডি স্পেস সেন্টার থেকে আমেরিকার এলন মাস্কের যে কোম্পানি স্পেস এক্স এবং ন্যাসার যৌথ প্রোডাকশনে যেটা এই যে ফ্যালকন 9 রকেটটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন উদ্দেশ্যে যাত্রা করলো, সেখানে অতি গুরুত্বপূর্ণ বলতে গেলে উনি স্পেস মিশনের একজন মিশন পাইলট হিসেবে এই শুভাংশু শুক্লা উনি এই মহাকাশযানের মাধ্যমে এখানে পৌঁছেছেন। সেটা আমাদের ভারতবাসীর যদি চিন্তা করি, এটা একটা বিশাল পর্যায়। আমাদের যে আগামী প্রজন্ম মহাকাশ নিয়ে যদি কোনো উৎসাহ দেখাতে চায়, এর থেকে ভালো প্ল্যাটফর্ম আর কিছু হয় না। সেদিক দিয়ে দেখতে গেলে এই যে অভিযানটা, ভারতীয় মহাকাশচারীর মহাকাশে যাওয়াটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সেটা তো সুদীর্ঘ সেই 4 দশক পরেই সেটা সম্ভবপর হলো। এই যে যাত্রা, প্রথমে গেলেন এই রাকেশ শর্মা, তারপর এখন এই যে গতানুগতিক যে সময়টা যা চলছে, তার মধ্যে এরকম একটা খবর, সত্যি অর্থেই আমরা আপ্লুত। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমরা একটা সাংঘাতিক পর্যায়ে যাচ্ছি গত বেশ কিছু 2-2.5 বছর এবং গত কিছু সময় ধরে চারিদিকে যুদ্ধ, চারিদিকে অশান্তি চলছে। সেই জায়গায় এমন একটা খবর যেখানে মনকে শান্তি দেয়, মনকে উৎসাহ দেয়, বিজ্ঞানকে সঙ্গে নিয়ে পৃথিবীকে জয় করার যে উদ্দেশ্য, সেটা একটা মহেন্দ্রক্ষণ আমরা এই গত 25শে জুন দেখলাম। এটা একটা অন্য ধরনের খবর, অ্যাপার্ট ফ্রম আমাদের চারিদিকে যে যুদ্ধ অশান্তি চলছে। সেই দিক দিয়ে দেখতে গেলে এটা একটা বিরাট পদক্ষেপ। আপনি বলছেন 4 দশক পরে আবার কেন, এতদিন কেন যাওয়া হলো না হয়তো, কিন্তু একটা মিশন যেতে গেলে এটা রকেট সায়েন্স, এখানে আমাদের ভুল চুক করার সুযোগ নেই। একটু ভুল যদি এক অংশ ভুল হয়, সেখানে একটা মানুষের জীবন চলে যেতে পারে। তার মানুষের জীবনের থেকে মূল্য তার কিছু নেই। সেই জায়গায় প্রতিনিয়ত পরীক্ষা নিরীক্ষা, ট্রায়াল অ্যান্ড এরর মেথড ইউজ করে আজকে আমরা এই জায়গায় আসলাম। আপনি দেখেছেন এই যে অ্যাক্সিওম 4 মিশন, যেটা ফ্যালকন 9 রকেটের গত মে মাসের শেষ দিকে এটা উৎক্ষেপণ করার কথা ছিল। প্রায় 7 বার এটা উৎক্ষেপণ পিছিয়ে দেওয়া হয়েছে, ডিউ টু জাস্ট টু মেক শিওর কোনো ভুল ত্রুটি যেন না থাকে। প্রত্যেকটা কোনো দিন হয়তো ওয়েদারের জন্য যাওয়া হয়নি, কোনো দিন হয়তো কোনো একটা প্যাচ যান্ত্রিক গোলযোগ ছিল, সেটা ঠিক করা হয়নি সেই সময়। এগুলো করতে 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 এই 25শে জুন এই সময়টা আমাদের কাছে আসলো। তো এখানে এই সময়গুলো আমাদের ধরতেই হবে, কারণ এটা একটা সেফটি অ্যান্ড সাকসেসফুল মিশন তৈরি করতে গেলে, পরিচালনা করতে গেলে আপনাকে এই সময়টা দিতে হয়।
তো মাঝে 40 বছর গেছে এটাও ঠিক, কিন্তু তার মধ্যে কেউ বসে নেই। আমাদের বিজ্ঞানীরা মহাকাশের যে যাওয়ার যে প্রস্তুতি, এটার কাজ করে যাচ্ছে নিরন্তরভাবে, তারই সাকসেস আমরা 25 জুন দেখতে পেলাম। আচ্ছা, এই যে মানব মিশন পাঠানোর ক্ষেত্রে এই যে আমরা শুভাংশু শুক্লার যে অভিযান আমরা দেখছি বা উনি যে করে আসবেন সেই সফলতাটা আমরা কামনা করছি, এই যে অভিজ্ঞতাটা সেটা আগামী দিনে কতদূর মানে তার মধ্যে প্রভাব বিস্তার করতে পারে বা কতদূর সেটা নতুন দিগন্তের উন্মোচন করতে পারে বলে আপনার মনে হয়? এখানে একটু বলে রাখি, এই শুভাংশু শুক্লা 2019 সালে আরও 3 জন ভারতীয় প্রবেবল মহাকাশচারীর যে মানে সিলেকশন হয়েছিল বা নির্বাচন হয়েছিল, তার মধ্যে উনি একজন। কিসের জন্য নির্বাচন হয়েছে? ভারতীয়রা মানে ইসরো প্রথম একটা মানব মহাকাশযান আমরা মহাকাশে পাঠাবো, সেটার নাম দেওয়া হয়েছে গগনযান। এই গগনযান ওই যে বললাম কোনো ভুল ত্রুটির সুযোগ নেই, এখানে পরীক্ষা করা হচ্ছে, যাবে 2027 সালের কোনো একটা সময় এটা প্ল্যান করা হচ্ছে। তো তার আগে প্রয়োজনীয় অভিজ্ঞতা সঞ্চার করা, তা আমাদের এই 4 জনের মধ্যে একজনকে অন্তত আমরা সেই সুযোগ দিয়ে দেওয়া, যাতে ওই মিশনটা দেখবেন এইবারে যে অ্যাক্সিওম মিশন, 4 জন মহাকাশচারীর মধ্যে 3 জন নতুন, তাদের ফার্স্ট রাইড, বাট ওনাদের সাথে যে উনি সিনিয়র মোস্ট ছিলেন পেগি হুইস্টন, যিনি ওনার 5th টাইম প্রায় 600 ঘন্টার উপরে উনি স্পেসে কাটিয়েছেন। তো এই যে অভিজ্ঞতা সেটা সঞ্চয় করতে হয়। শুধু আমি চিন্তা করলাম আমি প্রথমেই কাউকে পাঠিয়ে দিলাম, ওদের যাদের অভিজ্ঞতা নেই, সেটা একটা সমস্যা ক্রিয়েট করতে পারে ফিউচারে। এই জন্য ভারতের ইসরো এটা একটা পদক্ষেপ নিলেন যে এই 4 জনের অন্তত একজনকে অন্তত সিনিয়র কিছু অভিজ্ঞতা দিয়ে দেওয়া যায়, যাতে পরবর্তীতে যখন গগনযান যাবে সেই মিশনের সাকসেস যে রেটটা বা প্রবাবিলিটিটা, সেটা যেন আমরা বাড়িয়ে নিতে পারি, 100-র কাছাকাছি বা প্রায় 100 করে নিতে পারি। সেই উদ্দেশ্যে ওনাকে পাঠানো, উনি যে অভিজ্ঞতা সঞ্চয় করবেন, সেখানে কিছু গবেষণা করবেন। ওনাকে তো আমরা দেখতে পাচ্ছি যে আপনার ফিউচারে যে মানে পৃথিবী থেকে যে মানুষ যারা যাবে তাদের খাওয়া বা বাসস্থান এইগুলো যে কীভাবে তৈরি করা যায়, ওই পরিবর্তিত যে আবহাওয়া ক্লাইমেট, ওইখানের যে পরিবেশ, ওইখানে যাতে আমরা কিছু গ্রো করতে পারি অর্গ্যানিকলি, সেগুলো সম্ভাবনা খতিয়ে দেখা, ওইগুলো আমরা যতটুকু এখন অবধি যেটা ফাইনাল বলে নাই কেউ, 14 দিন পরে আমরা হয়তো জানতে পারবো মেথি বা বিভিন্ন যে স্পাইসেস এইগুলো কী করে এখানে ইউজুয়ালি গ্রো করা যায়। কারণ গগনযান মানে তো ইন্ডিয়ান 4 জন যাবে, তো ওদের ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান ফুড হ্যাবিট, ওইখানে মহাকাশে কীভাবে ওরা অ্যাক্লিমেটাইজ হবে, তাদের সাথে কীভাবে নিজেদেরকে মানিয়ে নেবে, সেই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ আগে থেকে জেনে নিলে আমরা যেমন প্রিপারেশন করি পরীক্ষার আগে, যেন ভালো করে পড়া করে পরীক্ষার দিন যেন লিখতে পারি, সেরকমই এটা আমাদের একটা পরীক্ষা গগনযান মিশন। সেখানে যেন আমরা পারফেক্টলি মানে দাঁড়াতে পারি, ওইখানে ওই মিশনটা সাকসেস হতে পারে, তার একটা আগের একটা যদি প্রিপারেশন বলেন এটা একটা। তো এই মিশনটার গুরুত্ব সাংঘাতিক, এবং পরবর্তীতে ভারত যেমন মহাকাশে যাবে, 7 দিন বা 10 দিনের প্ল্যান করা হচ্ছে, মানে প্রদক্ষিণ করবে পৃথিবীকে, তারপর ফিরে আসবে। কোনো সময় তো আবার এই প্ল্যানও চলছে যে আমরা চাঁদে বাসস্থান তৈরি করব, চাঁদে আমরা মানে একটা সিটি তৈরি করব। তো ওই যে প্ল্যানিং, বা মঙ্গলে যাব, মঙ্গলে তো অলরেডি ইন্ডিয়ান স্পেস রকেট গেছেন, সেখানে পরবর্তীতে মানে আমরা এখন যদি বলি, আমরা যদি আজকে রাত হঠাৎ করে কাউকে দেখা যায়, কেউ একটা বাচ্চাকে জিজ্ঞেস করতে কোথায় যাচ্ছে, বলে আমি মাওয়ারে যাচ্ছি। কোথায় যাচ্ছে? বলে ওই কলকাতায় যাচ্ছি। কিন্তু এমন একটা সময় তো আসছে পৃথিবীতে যখন কোথায় যাচ্ছ ছুটিতে, বলে আমি মঙ্গলে যাব। তো সেই যে পৃথিবীতে যে বাসস্থান বা বিভিন্ন কারণে আজকে যুদ্ধ বলুন, বিভিন্ন রসদ বলুন, মানুষকে বাঁচার জন্য, সোসাইটিতে বাঁচার জন্য, সেগুলো তো ক্রমশ শেষ হয়ে আসছে। বিকল্প বাসস্থানও যদি কিছু খুঁজতে হয়, মঙ্গল বা চাঁদ বা অন্য কিছু গ্রহে, অন্য কোনো গ্রহে, সেখানে আমাকে যেতে কি করতে হবে, আমি হয়তো সেদিন থাকবো না, কিন্তু আমার গবেষণাটা থাকবে, সেই গবেষণাটা পরবর্তী প্রজন্মকে সাহায্য করবে তার বিষয়গুলো প্রতিস্থাপিত করতে। তো ফলে এই মিশনটা খুবই গুরুত্বপূর্ণ এবং পরবর্তী গগনযান মিশনের জন্য একটা আপনার গাইড হিসেবে বলতে পারেন, তাকে সাহায্য করবে। আচ্ছা, এই মিশনে আর কে গেলেন? এই মিশনে একদিন তো বললাম আপনার পেগি হুইস্টন, যিনি আমেরিকান নেসার খুব অভিজ্ঞ মহাকাশচারী। এছাড়া আরও 2 জন, একজন হলেন পোল্যান্ডের স্লাবোস উইনাস্কি এবং আরেকজন হলেন হাঙ্গেরির টিবোর কাপু। তো এরা এবং আমাদের শুভাংশু শুক্লা, টোটাল 4 জন। তো 4 জনের মধ্যে 3 জন ফার্স্ট টাইম গেছেন। আর মিশন কমান্ডার যদি বলেন, আমাদের এই পেগি হুইস্টন, মানে নাসার যিনি
আগের যে মহাকাশচারী, আর উনি গাইড করছেন, আর শুভাংশু শুক্লা সেটাকে মিশন পাইলট হিসেবে কাজ করছেন। গ্রুপ ক্যাপ্টেন ইন্ডিয়ান সেনাবাহিনী, মানে ভারতীয় ইন্ডিয়ান এয়ারফোর্সের উনি গ্রুপ ক্যাপ্টেন। ওনার প্রায় 2000 ঘন্টারও বেশি আপনার ফাইটার জেট চালানোর অভিজ্ঞতা আছে। ফাইটার জেট, আমি সেই প্রসঙ্গে একটু আপনাকে থামাতে চাইছি যে আমরা ব্যক্তিগত জীবন সম্পর্কে বেশি দূর জানি না, খুব সংক্ষেপে যদি ওনার জীবনী উনি আমরা যতটুকু মানে ওনার ওই যে মিডিয়া থেকে জানতে পারলাম যে উনি বেসিক্যালি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছেন ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স থেকে। দেন 2006-এ উনি ইন্ডিয়ান আর্মি এয়ারফোর্সে জয়েন করলেন। তারপর ধাপে ধাপে উনি গ্রুপ ক্যাপ্টেন হলেন বর্তমানে, এবং উনি যা যা ফাইটার জেট চালিয়েছেন তার মধ্যে সুখোই M30, দেন MiG-21, জাগুয়ার, দেন অ্যান্টোনভ ক্যারিয়ার যে বড় ফ্লাইটটা, এটাও চালিয়েছেন। তো ওনার অভিজ্ঞতার দিক থেকে দেখতে গেলে ওনার অভিজ্ঞতা যথেষ্ট, প্রায় 2000 ঘন্টার বেশি উনি ফ্লাইট চালানোর অভিজ্ঞতা আছে ফাইটার জেট। সেদিক দিয়ে উনি খুবই অভিজ্ঞ। আর উনি লখনৌতে বড় হয়েছেন, সেখানে পড়াশোনা করেছেন ছোটোবেলা। তারপর যেটা বললাম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স থেকে বিটেক করেছেন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। তারপর ধীরে ধীরে এনডিএতে মানে ন্যাশনাল ডিফেন্স একাডেমির পরীক্ষা দিয়ে উনি এয়ারফোর্সে জয়েন করলেন। তারপরে তো ইন্ডিয়ান এয়ারফোর্সের যা সিস্টেম 2006 থেকে আজকে পর্যন্ত উনি ইন্ডিয়ান এয়ারফোর্সের একজন সৈনিক। আচ্ছা, এই যে মিশন পাঠানো হলো সেটা কি করে সম্ভবপর হলো? মানে প্রথম থেকে ধাপগুলো কি কি ছিল তার? প্রথম থেকে ধাপ দেখুন, আমি যেটা বললাম এটা অ্যাকচুয়ালি মেইন হলো গগনযান, মানে ইন্ডিয়ান ইসরোর যে স্পেসক্রাফট যাবে মহাকাশে উইথ হিউম্যান, সেটার শুরু হয়েছে 2014 থেকে। মানে আপনার সেই মার্স অরবিটার মিশন বা মম যে ঘটনা হয়েছিল, সেই মহাকাশ গিয়েছিল, তখন থেকে ভারত চিন্তা করছে, ফার্স্ট হলো চন্দ্রযান 1, দেন 2, দেন মিশন মার্স। এগুলোর পর থেকে ভারত চিন্তা করছে যে আমরা মহাকাশে মানুষ পাঠাবো। পৃথিবীতে 3টে দেশ পাঠাতে পেরেছে, একটা হলো ইউনাইটেড স্টেটস, রাশিয়া, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, রাশিয়া, দেন আগের হলো সোভিয়েত ইউনিয়ন, এখন রাশিয়া, দেন চায়না। এখন যদি ইন্ডিয়ান স্পেসক্রাফট যদি চালাতে পারে তাহলে সেটাও ইন্ডিয়া বলে 4th কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। তো এটা হতে পারবে। সেই উদ্দেশ্যে ইন্ডিয়ান মানে মানুষকে যদি আমি পাঠাতে যাই এখানে, সেই প্রযুক্তিগত যে আমাদের ক্যাপাবিলিটি সেটা কোন জায়গায় আছে, আমরা কি পারবো সেটা ম্যানেজ করতে, সেটা শুধু একটা মানে শুধু প্রযুক্তি না, একটা খরচাও আছে আমাদের মতো একটা দেশের, যেখানে আমরা এখনও তো সেই US, জাপান বা চায়না বা ইউরোপের যে কান্ট্রির যে বিভাগগুলো আছে মানুষের যে রোজগার, সেই অনুযায়ী তো আমরা সেখানে কিছুটা পিছিয়ে আছি। সেই জায়গায় আমাদের যদি একটা স্পেসক্রাফট বানাই, আমরা তৈরি করি, তারপর মহাকাশে পাঠাই, এটা বিশাল অর্থ লাগে। তো এখানে ওই গগনযান মিশনটা যেন মানে একবারই পাঠাবো, মানে প্রথমবার পাঠাতে যেন সাকসেস পাই, নষ্ট না হয়, ব্যর্থ না হই, তার উদ্দেশ্যে নিজেকে তৈরি করা। শুধুমাত্র এই যে Axiom 4 মিশনে ইন্ডিয়ান কাউন্টারপার্ট মানে শুভাংশু শুক্লা যে গেলেন, এতে প্রায় 550 crore খরচা হয়েছে ইসরোর। ওই যে এটা টোটাল 4টা কান্ট্রির একটা যৌথ মিশন, জয়েন্ট মিশন যদি বলেন। এখানে USA আছে নাসা, এখানে পোল্যান্ড আছে, এখানে হাঙ্গেরি আছে, এখানে ইন্ডিয়ান আছে। এই 4টা ডিফারেন্ট কান্ট্রিজ। তো এই 4টা দেশের মিলিত প্রয়াসে ভারতের যে কাউন্টারটা মানে অর্থ খরচ হয়েছে সেখানে 550 কোটি টাকা। তো পরবর্তীতে গগনযান যখন যাবে, যেটা বিশাল প্রজেক্ট, সেখানে যে খরচাটা হবে সেটা যেন সাকসেস হয়, ব্যর্থ না হয়, তার জন্য একটা প্রিপারেটরি একটা আমার অভিজ্ঞতা নেওয়া। মহাকাশের একটা ধরুন 4 জনের মধ্যে একজন যদি অন্তত, এবার যেমন 4 জন গেলেন, তার মধ্যে একজন সিনিয়র পেগি হুইস্টন, এত বছরের অভিজ্ঞতা, তো অ্যাজ মহাকাশচারী। তো এখন যদি শুভ্রাংশু যদি এখান থেকে সাকসেসফুলি আমরা 100% আশাবাদী ওরা কমপ্লিটলি সুন্দরভাবে সাকসেস করে আসবে মিশনটা। আসলে পরে উনি যখন 2 বছর পরে সাথে যখন আমরা ভাবছি গগনযান যাবে, আমাদের যে 4 জন যাবে, তাই উনি একজন যার অভিজ্ঞতা আছে। তাই অভিজ্ঞতাটা তখন ওই প্রকল্পটা রূপায়ণে মারাত্মক সাহায্য করবে। ঠিক, একদম ঠিক। দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষ্ঠান। আজকে আমরা আলোচনা করছি ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা সম্পর্কে। উনি কি করে গেলেন, কি উনি কাজ করবেন, এই বিষয় নিয়ে কথা বলতে আজকে আমাদের সঙ্গে কিন্তু রয়েছেন বিজ্ঞানী শুভ্রনীল রায়।
আমরা ওনার সম্পর্কে জানতে চাইছিলাম যে আমরা ব্যক্তিগত জীবন সম্পর্কে জানলাম, এবার কথা হচ্ছে এই মিশনে উনি কি কি কাজ করবেন। যেটা আমি একটু আগে বললাম যে আমাদের গগনযান মিশনের একটা প্রাইম অবজেক্টিভ হলো ফিউচারের যে সভ্যতা, আমরা যদি অন্য পৃথিবী বাদে অন্য কোনো গ্রহে বা উপগ্রহে করতে চাই, সেখানে যে আমাদের পয়েন্ট অফ যেটা ডিসকাশন, পয়েন্ট অফ ক্রিয়েশন, মানে সায়েন্টিফিক এক্সকারশন যেগুলো থাকবে, এইগুলো সম্বন্ধে অভিজ্ঞতা সঞ্চয় করে নেওয়া। তো এই উদ্দেশ্যে ভারতীয় যারা আমরা যাব, তো আমরা বিদেশিরা যারা মহাকাশের ম্যাক্সিমাম তো আপনার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া যাই বলুন, তাদের থেকেই যায়। তাদের ফুড হ্যাবিট, কালচার ইজ ডিফারেন্ট ফ্রম আদার্স। তো আমাদের ইন্ডিয়ানরা তো আবার অন্যরকম। তো আমাদের ইন্ডিয়ানরা যদি যায়, তাদের ওইখানে অভ্যাসটা কি হবে, তাদেরকে কিভাবে সাহায্য করবে, সেই বিষয়ে চক্র হবে। তারপরে আপনার এই যেমন এখন এই যে মহাকাশযানটি আমাদের যে অ্যাক্সিওম 4, এটা প্রায় সেকেন্ডে 7.5 কিলোমিটার বেগে, 7.26 কিলোমিটার বেগে পৃথিবীকে প্রদক্ষিণ করছে ইন্টারন্যাশনাল, অ্যালং উইথ দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। এখন তো এটা ডকেট হয়ে গেছে, তো একটা সিঙ্গেল ইউনিট হিসেবে ঘুরছে। তো এই যে প্রদক্ষিণকালে যে একটা নির্দিষ্ট ব্যাগের মধ্যে কি কি গবেষণা করা যায়, কি ওই অ্যাটমসফিয়ারের মধ্যে কি কি গ্রো করানো যায় আর্টিফিশিয়ালি বা যেটাই বলেন, সেটা ফিউচারের যে এক্সপ্লোরেশনগুলো হবে, মহাকাশের গবেষণা হবে, সেখানে কি করে সাহায্য করবে। আমাদের বিজ্ঞানীরা যখন যাবেন, তাদেরকে কি এতদিন অবধি যা যা গবেষণা হয়েছে, সেটা ভারতবর্ষ বা পৃথিবীর ফিউচারের মহাকাশ গবেষণার ক্ষেত্রে কীভাবে সাহায্য করবে, সেগুলোর পরীক্ষা নিরীক্ষা, ট্রায়াল অ্যান্ড এরর চলছে। এবং এই ডাটাগুলো আমাদেরকে কাজে দেবে। যেমন একটু জাস্ট উদাহরণ দিয়ে রাখি, এই যে চাঁদে আমাদের যে চন্দ্রযান গেছে, তাতে অনেক কান্ট্রি থেকে, 3-4টা কান্ট্রি থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে চাঁদে মহাকাশযান পাঠানো হয়েছে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছে। কিন্তু পৃথিবীতে মানে ভারত একমাত্র দেশ যেখানে ইসরো যখন চাঁদে চন্দ্রযান 1 বা 2 পাঠালো, তাদের যে ফাইন্ডিংস, যে চাঁদের জল আছে, জলের যে মানে বরফ কণার যে অস্তিত্ব, সেটা ফসিল আকারে হতে পারে, কিন্তু সে অস্তিত্ব পেয়েছে, সেটা কিন্তু একটা যুগান্তকারী ব্যাপার। কারণ জলের অস্তিত্ব মানে আপনাকে জীবের সম্ভাবনা আছে ফিউচারে। তো ওইটা সিমিলার টু মানে আর্থ বা পৃথিবীর আবহাওয়া বা অ্যাটমসফিয়ারের মতো। তো সেইটা এই তো গবেষণা, এই গবেষণাগুলো ফিউচারের অ্যাটমসফিয়ার, আমাদের যে মহাকাশে যে গবেষণাগুলো যাবে করবে, তাতে আমার সাহায্য করছে। প্ল্যানিং, আজকে মহাকাশ আমরা তো এমনিতে তো ধরুন আমরা শুনেছি যে প্রায় 7টার মতো পাইলট কাজ রয়েছে যে বিজ্ঞানীরা করবেন বা মহাকাশচারীরা যারা গেছেন তারা করবেন। তার মধ্যে ভারতের একদম সম্পূর্ণ ভারতের দেশীয় প্রযুক্তির মধ্যে যেগুলো রয়েছে প্রায় 7টা কাজ। সেগুলো আপনি মেথির কথা কিছুক্ষণ আগে বললেন। মেথির কথা বললাম, তারপর আপনার এই আমি যেটা বললাম বায়োলজিক্যাল ম্যাক্সিমাম আপনার ক্রিয়েশন, মানে প্রোডাকশন বা কি হতে পারে বিভিন্ন ওয়েতে। তারপর আপনার কিছু এই যে ভারতীয় মহাকাশযানটা তো আমাদের হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড যে মানে যে প্রযুক্তিগত সংস্থাটি আছে, সেটা বানাচ্ছে ভারতীয় রকেটটা, গগনযান রকেটটা। সেটা ওই অ্যাটমসফিয়ারে, টেম্পারেচারে, মানে মাধ্যাকর্ষণ শক্তি যখন 0, সেখানে কিভাবে কাজ করবে, সেগুলোর যে তথ্য, স্পিড অ্যানালাইসিস, এগুলো সবগুলো করছে ওরা, যেগুলো ফিউচারে। আর ডিটেলস এখনও আমাদের কাছে তথ্যটা আমরা আগামী 14 দিন পরে আপনাদের সামনে এটা তুলে ধরতে পারবো। তো এখন এতটা আগে থেকে এতটা কিছু বলা সম্ভব না, কিছু রেগুলেশনস আছে। তো আমরা অচিরেই আমরা সব জানতে পারবো কি গবেষণা হয়েছে। কিন্তু কারণ কিছু প্রযুক্তিগত কারণ বা টেকনিক্যাল কারণ বা কিছু কনজারভেটিভ ব্যাপারের জন্য এগুলো সব কিছু এখন কি পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, এখন আমরা ডিটেলসে দিতে পারবো না, জানতে পারবো না, বা ইসরো আমাদেরকে এখনও পাবলিকলি এতটা জানায়নি। এটা হয়তো কিছুদিন সময়ের মধ্যে। আপনি মাধ্যাকর্ষণের কথা বললেন, আমরা আবার শুনতে পাচ্ছি যে শূন্য মাধ্যাকর্ষণ সূচক ইন্ডিকেটরের কথা শুনছি। একটি খেলনা রাজহাঁস, এবং এই বিষয়টাকে নিয়ে আপনি কিভাবে এই যে সামাজিকতা, তার সঙ্গে নৈতিকতা এবং মূল্যবোধ এবং প্রতীকী, শুভাংশু শুক্লা একটা রাজহাঁস নিয়ে গেছেন, শুভাংশু শুক্লা একটা রাজহাঁস নিয়ে গেছেন, এবং এটাকে দেখলাম বাকি যারা 3 জন মহাকাশচারী আছেন এই মিশনে, তারাও এটা খুব এনজয় করছেন। এটা ভারতবর্ষে রাজহাঁসকে জয়ের সূচক বলা হয়, এবং নামও দেওয়া হয়েছে জয়। এটা মানে একটা পজিটিভিটির একটা সূচক, মানে
এটা আমাদের মাইথোলজি যদি দেখি, রাজাহাঁস আমাদের ভারত মানে আমাদের প্রোগ্রেস বা উন্নতি এইসব বিষয়ের সময় রাজাহাঁসের উপস্থিতিটা একটা মুখ্য ভূমিকা পালন করে। সেক্ষেত্রে এইটা একটা খেলনা নিয়ে গেছে, আমরা দেখছি বাড়ি বাড়ি ওরা যখন মিশন যা মুভ করছে তখন সেটা উড়ছে, এটা ঘুরছে একজনের হাতে থেকে আরেকজনের হাতে মহাকাশের, এবং এটা দেখতেও ভালো লাগছে। তো এবং এই রাজাহাঁস আবার পোল্যান্ডের তার যে সোসাইটি, সেই ক্ষেত্রে তাদের একটা মিনিংস আছে, ওরা ওদের মানে উৎকর্ষ প্রতীক। বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন রকমভাবে এটাকে ডিসক্রাইব করা আছে। ভারতবর্ষের জন্য এটা জয়, পজিটিভ বা শুভ, মানে এটা ওয়েলকাম কিছু একটা, এটা আমরা হিসেবে এটাকে দিচ্ছি, যেহেতু এটা ভারতবর্ষের গগনযান মিশনের একটা পার্ট হিসেবে এটাকে ধরা হচ্ছে, আমরা এইভাবে এটাকে চিন্তা করছি। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি সাংস্কৃতিক ঐতিহ্য অবশ্যই মানবিক মেলবন্ধনের সঙ্গে একাকার হয়ে গেছে। অবশ্যই, কারণ আপনি যখন যারা যখন ডকেট হওয়ার পরে সব আগে থেকে যারা মহাকাশীরা সেখানে ছিলেন, আর আমাদের এইবারে 4 জন যখন গিয়ে ঢুকলেন ওই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, দেখছেন বোধহয় আপনারা কীরকমভাবে আলিঙ্গন করছে, এবং একটা আন্তর্জাতিক সৌভ্রাতৃত্বের একটা মানে ছবি আমরা কিন্তু দেখতে পেলাম, এবং তাদের মধ্যে কোনো ভেদাভেদ আমাদের চোখে পড়েনি, এবং তারা একে অপরকে সাহায্য করছেন। আগে থেকে যে তথ্যগুলো তাদের কাছে আছে, যারা আগে থেকে ছিলেন তারা আবার এখন যারা গেছেন তাদের কাছে শেয়ার করছেন। আমরা এখান থেকে বসে চিন্তা করতে পারি, কল্পনা করতে পারি, বুঝতে পারি, দেখতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি কী হচ্ছে যে যারা আছেন তারাই বলতে পারছেন। এই জন্য শুভাংশু শুক্লার যে অভিজ্ঞতাটা, সেটা আমাদের ভারতবর্ষের পরবর্তী যে মহাকাশ গবেষণা বা মহাকাশ যান যাবে সেটার ক্ষেত্রে একটা বিশাল হেল্প হিসেবে কাজ করবে। আচ্ছা, আমরা ধরুন একটু যদি অতীত নিয়ে কথা বলি, বা আমরা যদি একটু বর্তমান নিয়ে কথা বলি, বা আমরা যদি একটু ভবিষ্যৎ নিয়ে কথা বলি, তাহলে এই যে ভারতের মহাকাশ গবেষণা কি কি ধরনের পরিবর্তন আমরা দেখছি, বা কি কি ধরনের পরিবর্তন আমরা দেখতে পারবো? দেখুন, এই যে আমি একটু আগে বললাম, ভারতের মহাকাশ গবেষণার যে আমরা জনক বলি, সেটা হলো আমাদের বিখ্যাত শ্রদ্ধেয় ব্যক্তি ছিল বিজ্ঞানী বিক্রম সারাভাই, এবং ওনার পাশে আরেকজন ছিলেন তাদের মানে বন্ধুস্থানীয় আমরা যতটুকু জানি হোমি জাহাঙ্গীর বাবা। এই দুজন ব্যক্তি দুটো ডিফারেন্ট দিকে ভারতবর্ষের বিজ্ঞানকে এগিয়ে নিয়ে গেছে। একজন হলেন পারমাণবিক গবেষণা ক্ষেত্রে হোমি জাহাঙ্গীর বাবাকে ভারতের জনক বলা হয়, আর মহাকাশ গবেষণার ক্ষেত্রে জনক বলা হয় বিক্রম সারাভাইকে। সে 1969 সালে এই যে আমাদের এই যে কেরালার যে থুম্বা গ্রাম, যেখানে প্রথম আমাদের এই সাউন্ড রকেট বাস্ট করা হয়েছিল, একটা মানে এই গ্রাম, খ্রিস্টান গ্রামের একটা ইয়ে থেকে, চার্চের একটা এরিয়া থেকে, সেখান থেকে আমাদের মহাকাশ গবেষণার শুরু। সেখান থেকে এই যে শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশে একটা স্পেস স্টেশন আর লঞ্চ প্যাড স্থাপন করা, ব্যাঙ্গালোরে ইসরোর হেডকোয়ার্টার, তারপরে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, এইগুলো যে ব্যাপারগুলো, এবং আহমেদাবাদের স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার, এইগুলো সব মিলিয়ে চিন্তা করলে দেখা যায় ধীরে 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 আমরা ভারতবর্ষ মহাকাশ গবেষণায় একটা স্বয়ংসম্পূর্ণ জায়গায় চলে যেতে পারছি। এই মানব সহিত যদি আমরা রকেটটা পাঠাতে পারি মানে মহাকাশে, সেটা হলো আমাদের মানে এই মহাকাশ গবেষণার প্রায় সবগুলো টাচ হয়ে গেছে আমাদের দিক। এইটা হলো আমাদের লাস্ট, যেটা মানুষকে পাঠানো এবং সাকসেসফুলি পাঠানো, সাকসেসফুলি আবার ফিরিয়ে আনা। এটা হলো একটা মহান পদক্ষেপ যেটা আমরা অ্যাচিভ করার চেষ্টা করছি। এটার প্রথম ধাপ আমাদের এই আজকের এই গত 25 জুন যে আমাদের এক্সিওম মিশন। সেখানে দেখতে গেলে দেখুন 1969 সালের পরে আমরা 1975, 1978, 77, 78 যে প্রথম ইন্ডিয়ার তৈরি স্যাটেলাইট আর্যভট্ট, ভাস্কর্য, এই দুটো স্যাটেলাইট ভারতবর্ষে মানে রাশিয়ার সহযোগিতায় আমরা মহাকাশে পাঠিয়েছি, এবং পরবর্তী সময়ে সিরিজ অফ পিএসএলভি, আইএসএলভি যেগুলো আছে, জিএসএলভি, এই যে লঞ্চ হয়েছে রকেটগুলো, এগুলো ভারতবর্ষের বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে একটা মাইলস্টোন। আজকে আমরা বসে এখানে কথা বলছি, মোবাইল ইউজ করছি, এগুলো কিন্তু আমাদের বাইরের দেশে আছে ঠিক আছে, কিন্তু আমাদেরটা আমাদের নিজের। ভারত পৃথিবীতে 4-5টা দেশে নিজের স্যাটেলাইট বানিয়ে আবার পাঠাতে পারছে, আবার সাকসেসফুলি কাজ করছে, এবং অন্যান্য দেশের স্যাটেলাইটও আমরা এখন পাঠাচ্ছি। তো এই মহাকাশ গবেষণা যখন সেই 1969 সালে যারা শুরু করেছিলেন তারা এতটা এখনও তখন চিন্তা করতে পারছিলেন না, কিন্তু এখন যে জায়গায় গেছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, নতুন নতুন দিক খুলে যাচ্ছে। প্রচণ্ড। আপনি এখানে বসে আছেন, আপনি যে এটা যে আজকে যে রেকর্ডিংটা হচ্ছে, কালকে যদি 2 দিন পরে যখন এটা টেলিকাস্ট হবে আমাদের স্পেস স্যাটেলাইটের, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের দর্শক বন্ধু যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে কিছুটা বলে দিন। দর্শক বন্ধু বলে আমাদের ভারতবর্ষী হিসেবে এই যে আমাদের যে এই যে
এই যে মিশনটা, এটা মানে একটা বিশাল আমাদের পাওনা। বিশেষ করে যারা স্কুল স্টুডেন্ট আছে, মানে আমি শুভাংশু শুক্লার একটা উনি যে গেলেন পৃথিবীতে থেকে মহাকাশে, উনি একটা জায়গাতে লিখেছেন, আমার এই যে যাওয়ার যে গল্পটা, এটা যদি একটা ছেলে বা একটা স্টুডেন্টকেও যদি উদ্বুদ্ধ করতে পারে এই বিষয়ে আসার জন্য ফিউচারে, তাহলে ওনার যাত্রা সফল। এখানে তো আমার মনে হচ্ছে হাজার লাখো বাচ্চা এই মিশনে দ্বারা উদ্বুদ্ধ হবে, কারণ ভারতীয়রা যেভাবে মানে বিভিন্ন এডুকেশনের ক্ষেত্রে যেভাবে এগিয়ে যাচ্ছে, ফিউচারে আমরা এরকম হাজারো শুভাংশু শুক্লা পাবো যারা ভারতবর্ষের মহাকাশ গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যাবে। এবং পৃথিবীতে ভারতকে এখন যদি 4 নম্বর স্থান হয়, না হলো 1 বা 2-এর কম না, তাদের সমানেই আমরা চলতে পারবো। পৃথিবীর সভ্যতাকে আমরা পথ দেখাতে পারবো যে ফিউচারে মহাকাশ গবেষণা কোন দিকে যায়। অনেক অনেক কৃতজ্ঞতা আপনাকে। আমরা এই মিশনের সফলতা কামনা করি। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।